সেই দিন সেই শুভরাত্রির মধুর ক্ষণটিতে একটি নিষ্পাপ নববধূর জীবনে নেমে এলো অন্ধকার। আসলে যার কাছে হিসেবই ধর্ম, হিসেবই মোক্ষ, যার কাছে স্বর্গ বলতেও টাকা, সে কখনো সহজে টাকা ছাড়ে না। অথচ সেই টাকাই মুঠো মুঠো খাওয়াতে হয় পুলিশ দারোগাকে। একটা খুন চাপা দিতে আরও 5টা খুন করতে হয়। কেননা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বার্থ ক্রমাগত মানুষকে এক নিদারুণ ঘূর্ণাবর্তের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, যার ফলে নিজের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলছে মানুষ। যত সে অসহায় বোধ করছে তত সে পাপীর গোষ্ঠী বাড়াচ্ছে। একদিকে এইভাবে প্রতিক্রিয়াশীল শক্তি বলবান হচ্ছে, আরেকদিকে অসহায় মানুষ তারই শিকার হয়ে আত্মবিসর্জন দিচ্ছে, নয়তোবা তাদের দালাল হয়ে যাচ্ছে। আর এর ফলেই সদানন্দের মতো পজিটিভ গুডম্যানেরা ক্রমশই দূরে সরে যাচ্ছে। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা আসামি হাজির উপন্যাসটি। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি আছে। আসলে প্রীতি একজন মা হয়ে ছেলের বন্দি দশা সহ্য করতে পারছে না, কিন্তু চৌধুরী মশাই নাছোড়বান্দা। তাই প্রীতি যখন তার হাত থেকে চাবিটা টেনে নিয়েছিল, চৌধুরী মশাইও জোর করে তার হাত থেকে চাবিটা নিয়ে নিল। প্রকাশ মামা এতক্ষণে চৌধুরী মশাইয়ের হাতটা ধরতে গেল, বলে, জামাইবাবু কি করছেন কি? আপনি একটু ঠান্ডা হন। চৌধুরী মশাই প্রকাশের হাতটা ঠেলে ছুঁড়ে দিয়ে বললেন, খবরদার, তুমি আমার হাত ধরবার কে? যাও যাও, এখান থেকে চলে যাও। একবার তোমাকে ঠেলে দিয়েছি, আমার গায়ে হাত দিলে এবার উঠোনের কুয়োর মধ্যে তোমায় ফেলে দেব। যাও। প্রকাশ বললে, কিন্তু আপনি মাথাটা ঠান্ডা করে জিনিসটা ভেবে দেখুন জামাইবাবু, দিদি যা বলছে ঠিকই বলছে। আবার আবার তুমি আমার সামনে আসছো। কিন্তু প্রীতি তখন সেই ফাঁকে তালাটা খুলে ফেলেছে। খুলে ফেললেই সদানন্দকে ডাকলে, আয় খোকা, আয় আয়, বেরিয়ে আয়। কিন্তু সদানন্দ বেরিয়ে আসবার কোনো চেষ্টাই করলে না। প্রীতি এবার নিজের ঘরের ভেতরে গিয়ে ঢুকে সদানন্দের হাতটা ধরে টানতে লাগলো। বললে, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? আয়, বেরিয়ে আয়। আর ওদিকে তখন চৌধুরী মশাই প্রকাশের সঙ্গে ধস্তাধস্তিতে ব্যস্ত। বললেন, তুমি আমাদের ব্যাপারে কেন মাথা ঘামাতে আসো শুনি? তোমার নিজের বাড়ি ঘর দর নেই? প্রকাশ বললে, আমি তো যেতেই চাই, আমার ছেলে মেয়ে বউ সেইখানে পড়ে রয়েছে, আমি তো সেইখানেই যেতে চাই। তা যাচ্ছ না কেন? গেলেই তো পারো, আপদ চোখে। কিন্তু দিদি যে আমাকে যেতে দেয় না। সদানন্দের বিয়ের পরেই তো আমি যেতে চেয়েছিলুম, দিদি তো আমাকে আটকে রাখলে। চৌধুরী মশাই বললে, দিদিকে দিদিকে? এই বাড়ি আমার, আমি এই বাড়ির মালিক। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন বসে বসে আমার অন্ন ধ্বংস করছো এখানে? তা প্রকাশের মতন হ্যাংলা মানুষের বোধহয় মান অপমানের জ্ঞান আছে, নইলে জামাইবাবুর কথাই বা অমন করে হঠাৎ চুপ করে গেল কেন? এতক্ষণ তার মুখের যা চেহারা ছিল তা যেন হঠাৎই এই কথাগুলোই চুপসে গেল। সে মুখ চুন করে একপাশে গিয়ে সরে দাঁড়ালো। এতগুলো বাড়ি লোকের সামনে এত বড় অপমান তার জীবনে আর কখনো ঘটেনি। শুধু একবার বললে, তাহলে ননি ডাক্তারকে ডাকতে যাব না? এত কাণ্ডের মধ্যে চৌধুরী মশাইয়ের বোধহয় মাথার ঠিক ছিল না। প্রকাশের কথা যেন মনে পড়ে গেল। বললেন, তা ডাক্তারের কাছে যেতে আমি কি তোমাকে বারণ করেছি? আগে ডাক্তারের কাছে যাও। প্রকাশ বললে, তা আপনি যে এক্ষুনি আমায় বাড়ি থেকে চলে যেতে বললেন। চৌধুরী মশাই বললেন, তুমি তো দেখছি বড় বেকেলে মানুষ, ডাক্তারকে ডেকে দিয়ে নিজের দেশে চলে যাও। যাওয়া যায় না? ডাক্তারকে ডেকে দিয়ে খেয়ে দিয়ে দুপুরের গাড়িতে চলে যেও। এতক্ষণে প্রীতির কানে কথাগুলো গেছে। সে এগিয়ে গেল, বললে, কি হলো?
কাকে যেতে বলছো? কে যাবে বাড়ি থেকে? প্রকাশ মুখটা কাঁচুমাচু করে বললে, জামাইবাবু আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছেন। কেন? প্রকাশ কেন চলে যাবে? এতক্ষণে হঠাৎ চৌধুরী মশাইয়ের নজরে পড়ল ঘরের দরজাটা খোলা। ভেতরে চেয়ে দেখলেন খোকা নেই। বললেন, খোকা কোথায় গেল? প্রীতি বললে, তাকে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছ মানে? কোথায় গেল সে? তা কোথায় গেল আমি কি করে জানি? চৌধুরী মশাই বললেন, তুমি দরজার চাবিটা খুলে দিতে গেলে কেন? আমি নিজে তাকে তালা বন্ধ করে গেলুম, তবুও তুমি তাকে দরজাটা খুলে বার করে দিলে কেন? প্রীতি বললে, বেশ করেছি। চৌধুরী মশাই স্তম্ভিত হয়ে স্থানুর মতো সেখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর যেন একটু সম্বিত ফিরে পেয়ে বললেন, তুমি এই কথা বললে? প্রীতি বললে, বলবো না? তুমি কেন এত বড় শেয়ানা ছেলেকে সকলের সামনে এমন করে অপমান করলে? তার এখন বয়স হয়েছে, বিয়ে হয়ে গেছে, ঘরে তার নতুন বউ রয়েছে। এই সময় তুমি তার এমন ইজ্জত নিলে, আর আমি তার তালাটা খুলে দেব না? চৌধুরী মশাই বললেন, তার ইজ্জত, তার ইজ্জতের কথাটাই তুমি ভাবলে? আর আমি যে এই বাড়ির মালিক, আমার ইজ্জতের কথাটা তো একবারও ভাবলে না। তোমার কাছে ছেলের ইজ্জতটাই বড় হলো। ওদিকে প্রকাশ কি করবে তখনও বুঝতে পারছে না। একবার জামাইবাবুর মুখের দিকে চাইছে, আর একবার দিদির মুখের দিকে। চৌধুরী মশাই রাগে ফুলছেন। দিদির সঙ্গে জামাইবাবুর এমন ঝগড়া আগে কখনো দেখেনি প্রকাশ। দিদি বলছে বেশ করেছে, সদানন্দকে ঘর থেকে বার করে দিয়ে বেশ করেছে। আর জামাইবাবু বলছে, কেন তালাটা খুলে দিলে? তাহলে কি জামাইবাবুর কথার কোনো দাম নেই? জামাইবাবু মাঝখানে বলে উঠল, তাহলে আমি যদি এই বাড়ির কেউ না হই, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, আর নয়তো তুমিই চলে যাও। দিদি বললে, তুমি কেন যাবে? তুমি কি দোষ করেছ? যেতে হলে আমিই যাব। আমাকে তুমি আমার বাবার কাছে পাঠিয়ে দাও। আমি যে কটা দিন বাঁচি আমি সেইখানেই থাকবো সারাদিন, আর তুমি নিশ্চিন্তে তোমার জমি জমা বউ ছেলে নিয়ে আরাম করে কাটাবে। কেউ আর তখন তোমায় কথা শোনাতে আসবে না। চৌধুরী মশাই বললেন, ওটা তো তোমার রাগের কথা হলো। আমি কি তোমাকে রাগের কথা কিছু বলেছি যে ভাগলপুরে চলে যাব বলছো? প্রীতি বললে, তা কোন কথাটা বলতে আমাকে বাকি রেখেছো তুমি শুনি? মানুষ আবার কীরকম করে লোককে হেনস্থা করে? এই তো প্রকাশ তো সামনে দাঁড়িয়ে রয়েছে, ও তো সব শুনেছে। তা ওই বলুক না, তুমি আমাকে অপমান করলে নাকি আমি তোমায় অপমান করলুম। বলুক, ওই বলুক, বুকে হাত দিয়ে ও বলুক। প্রকাশ বললে, দিদি তুমি চুপ করো না, কেন কথা বাড়াচ্ছ? তুমি নিজের কাজ করো, গিয়ে যাও। চৌধুরী মশাই যেন এতক্ষণে আবার প্রকাশের উপস্থিতি টের পেলেন। বললেন, এই তুমি থামো তো হে, তোমাকে কে মাতবরি করতে বলেছে? হ্যাঁ, আমি তোমাকে ননি ডাক্তারকে ডাকতে বললুম না? আর ঠিক এমন সময় হঠাৎই ভেতর থেকে মৃদু গলার আওয়াজ এলো, মা। এতক্ষণে যেন সবাই সম্বিত ফিরে পেলে। যেন এতক্ষণে হঠাৎ খেয়াল হলো যে এ বাড়িতে এমন একজন লোক আছে যার সামনে এমন ব্যবহার করা অসঙ্গত। অন্তত চক্ষু লজ্জার খাতিরেও যেন সেই মানুষটার সামনে একটু সংযত হয়ে কথা বলার দরকার। এছাড়াও যেন নতুন করে চৌধুরী মশাইয়ের মনে পড়ে গেল ওপরে কর্তাবাবুর মরণাপন্ন অসুখ, আর তারপর আরও মনে পড়ে গেল যে একটু দূরেই বাবাজি রয়েছেন, তার কানেও এই স্বামী স্ত্রীর কথা কাটাকাটির শব্দ পৌঁছানো সম্ভব। সকলের সব কথাই মনে পড়ে গেল। পাশের বাড়ির সোনচক্ষু বেহারি পালের কানেও যে শব্দটা পৌঁছতে পারে, সেই কথাটাও যেন এতক্ষণে সকলের খেয়াল হলো। আর খেয়াল হতেই এক মুহূর্তের জন্য সবাই নিজের আসল স্বরূপটা ফিরে পেলে। লজ্জায় চৌধুরী মশাই যেন সেইখান থেকে পালাতে পারলে বাঁচেন। সামনেই দেখলেন প্রকাশ হতভম্বের মতো দাঁড়িয়ে আছে।
তাকে নিয়ে বাড়ির দিকে চলতে চলতে বললেন, তুমি এখনো দাঁড়িয়ে আছো বড় কুটুম? ওদিকে যে কর্তাবাবু ছটফট করছেন। জামাইবাবুর এই রূপটা প্রকাশের দেখা আছে। যখন প্রকাশকে দিয়ে কোনো জরুরি কাজ করাতে হবে, তখন জামাইবাবুর মুখে এই আদরের বড় কুটুম শব্দটা বেরিয়ে আসে। আর প্রকাশও জামাইবাবুর কথায় গদগদ হয়ে গেল। বললে, ও আপনি কিছুই ভাববেন না জামাইবাবু, আমি এক্ষুনি যাচ্ছি, যাব আর আসব। প্রকাশ থাকতে আপনার কোনো ভাবনা করবার দরকার নেই। এই আমি চললুম। বলেই প্রকাশ বেরিয়ে গেল। প্রীতি পাশের বারান্দায় গিয়ে দেখলে খোকার ঘর থেকে সামনের বারান্দায় বৌমা এসে দাঁড়িয়ে আছে। ঘোমটায় মাথাটা ঢাকা, কিন্তু ফাঁক দিয়ে মুখে যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে বোঝা যায় বৌমার চোখ মুখ যেন শুকিয়ে গেছে। একটুখানি শুধু মা ডাকি শুনল, কিন্তু ওই ডাকটুকুতেই যেন প্রীতি আবার অন্য মানুষ হয়ে গেল। এতক্ষণ যে মানুষটা স্বামীর সঙ্গে নির্লজ্জের মতো ঝগড়া করতে বাঁধেনি, সেই মানুষটাই যেন একেবারে স্নেহ, মমতা, করুণায় এক মুহূর্তে জননীতে রূপান্তরিত হয়ে গেল। বৌমার কাছে গিয়ে বললে, কি বৌমা, আমাকে ডাকছিলে? নয়নতারা তেমনি মুখটা নিচু করে রইল, যেন তার মুখের কথাটা খানিকক্ষণের জন্য মুখেই আটকে রইল। তারপর যেন অনেক কষ্টে তার মুখ দিয়ে কথা বেরোলো। বললে, মা, বলছিলাম কি, আমাকে আমার বাবার কাছেই পাঠিয়ে দিন না। প্রীতি বললে, ছি মা, ও কথা কি বলতে আছে? এতক্ষণ দেখলে না তোমার শ্বশুর তোমার কথা ভেবে ভেবে কীরকম মাথা গরম করে ফেলেছেন? তোমার কানে তো সব কথাই গেছে। ও নিয়ে তুমি কিছু ভেবো না। তোমার শ্বশুরের ওই এক স্বভাব, রেগে গেলেন তো গেলেন, তখন একেবারে অগ্নিকাণ্ড। আবার ওই মানুষটাই অন্য সময় একেবারে জল। ওনার কথায় তুমি কান দিও না বৌমা। ওনার কথায় যদি আমি কান দিতুম তো আমি কোনদিন বাড়ি ছেড়ে বাপের বাড়ি পালিয়ে যেতুম। এবারই সব পুরুষ মানুষই ওই রকম। ওসব কথায় কান দিলে কি আর সংসার চলে বৌমা? তোমার শ্বশুরকে আজকে যেমন দেখলে, উনি আমার সঙ্গেও ঠিক তেমন করেন। রাগলে এই বাড়ির পুরুষ মানুষদের কোনো দিকে আর কোনো জ্ঞান থাকে না। নয়নতারা বললে, কিন্তু মা, আমাকে নিয়ে যখন এত অশান্তি, তখন আমি চলে গেলেই আবার সব ঠিক হয়ে যাবে। আমি কিছুদিনের মতো চলে যাই না, তারপর যখন বাবার রাগ পড়বে তখন না হয় আবার ফিরে আসব। না না বৌমা, তা হয় না। তুমি পাগলামি করো না। তুমি ঘরে গিয়ে একটু বসো না, আমি রান্নাঘরের দিকটা একবার দেখে আসি। আমি যে দিকটা না দেখব সেই দিকেই তো চিত্তির হয়ে যাবে সব। এই বলে বাইরে বেরিয়ে এসে বিষ্ণুর মার খোঁজে রান্নাবাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎই দিনও মুখোমুখি এসে দাঁড়ালো। বললে, মা, বৌমার বাপের বাড়ি থেকে লোক এসেছে তত্ত্ব নিয়ে। তত্ত্ব? কিসের তত্ত্ব? আগে শীতের তত্ত্ব। আর কথাটা শুনেই প্রীতির মাথাটা আবার গরম হয়ে উঠল। আর সময় পেলে না বেয়াই মশাই তত্ত্ব পাঠাবার? ঠিক এই সময়ে কিনা তত্ত্ব পাঠাতে হয়? তা কালীকান্ত ভট্টাচার্যের সব দিকেই নজর। সব জিনিস সহজ করে নিতে পারার মতো মনের ধৈর্য ছিল বলেই হয়তো এত বড় শোকের মধ্যেও মেয়ে শ্বশুরবাড়িতে শীতের তত্ত্ব পাঠাবার কথাটাও ভাববার সময় পেয়েছেন। ভেবেছিলেন তার নিজের যাই হোক, মেয়ের শ্বশুর শাশুড়ির কাছে অন্তত মেয়ের আদর হোক। নয়নতারার সুখ থাকলেই তার সুখ। নিখিলেশদেরও তাই বলতেন। বলতেন, আমার যা কিছু আছে সবই তো নয়নতারার। বড় লোকের বাড়িতে সে পড়েছে, তাদের মর্যাদা মতো তত্ত্ব করতে হবে তো। নিখিলেশই বলতে গেলে বাজার করে দিয়েছিল। কালীকান্ত ভট্টাচার্য তাকে বলে দিয়েছিলেন, যা কিছু কিনবে সব যেন বাজারে সেরা জিনিস হয়, বুঝলে? একেবারে সেরা সরপুরিয়া, সেরা সন্দেশ, সেরা জামা কাপড়। তা কালীকান্ত ভট্টাচার্যের নিজেরও সব শখ শৌখিনতার বালাই ছিল না, কোনো কালেই ছিল না। তিনি একজোড়া চটি, একখানা ধুতি আর একটি উড়নি দিয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছেন। জামা আছে,
কিন্তু সেই জামা পরবার প্রয়োজন তেমন অনিবার্য না হলে কখনো পরেন না। সেই জন্যই নিখিলেশকে ডেকে পাঠিয়েছিলেন বাড়িতে। তাকেই সব বললেন, আর বললেন মেয়ের শ্বশুর শাশুড়ি যেন না ভাবে যে মেয়ের মা নেই বলে বেয়াই মশাই শীতের তত্ত্বটা বাদ দিয়ে দিলেন। তারপর বললেন, তুমি তো কলকাতায় যাও, সেখান থেকে সেরা দোকান থেকে গরম কাপড় কিনে সেরা দর্জিকে দিয়ে পাঞ্জাবি করিয়ে নিয়ে আসবে। তা নিখিলেশও তাই করিয়েছিল, কোনো খুঁতি সে রাখেনি। মাস্টারমশাইয়ের কথাটা মনে ছিল তার, টাকা যত লাগে তুমি চেয়ে নিও আমার কাছ থেকে, টাকার জন্য যেন জিনিস খারাপ না হয়, একেবারে সরেস জিনিস চায়। নবাবগঞ্জের লোক যেন তত্ত্ব দেখে বলে, হ্যাঁ, তত্ত্বের মতন তত্ত্ব পাঠিয়েছে চৌধুরী মশাইয়ের বেয়ায়। কিন্তু তিনি কি জানতেন তার অত কষ্টের টাকায় পাঠানো তত্ত্বের এমন হেনস্থা হবে? বিপিন প্রামাণিক ছাড়া কালীকান্ত ভট্টাচার্যের তত্ত্ব নিয়ে আসবার আর কেউ ছিল না। বিপিনই জোগাড় করেছিল আরও 4 জনকে। একজনের মাথায় দই রাবড়ি, একজনের মাথায় সরপুরিয়া সরভাজার থালা, একজনের মাথায় কমলা লেবু, ফুলকপি, কড়াইশুঁটি ইত্যাদির ঝুড়ি, আর একজনের হাতে 20 ওজনের একটা রুই মাছ, আর একজনের মাথায় জামা কাপড়, শাড়ি, এই সমস্ত কিছু। প্রকাশ মামা ননী ডাক্তারকে ডেকে নিয়ে এসে কাণ্ড দেখে অবাক। বললে, কি হে, তত্ত্ব নিয়ে এসেছ? বাবা বাবা, বিয়াই মশাই তো কাজের লোক দেখছি, সব দিক খেয়াল আছে। তা সরপুরিয়া সরভাজাও তো রয়েছে দেখছি। সে আর থাকতে পারলে না, সোজা চলে গেল ভেতর বাড়ির দিকে। দিদি, ও দিদি! এমন সুখবরটা দিদিকে না দিতে পারলে যেন তার পেটের ভাত হজম হচ্ছিল না। কিন্তু দিদি তখন সেখানে নেই। প্রীতি তখন বৌমার কাছে গিয়ে খবরটা দিচ্ছিল। বলছিল, তোমার বাবা তত্ত্ব পাঠিয়েছেন বৌমা, শীতের তত্ত্ব। তারা বোধহয় তোমার সঙ্গে দেখা করতে আসবে। তার আগে তুমি ওই শাড়িটা বদলে নিয়ে একটা ভালো শাড়ি পরে নাও, আর আয়নাতে মুখটুক দেখে একটু পরিষ্কার হয়ে নাও, কেমন? কথাটা শুনে নয়নতারা যেন অন্য মানুষ হয়ে গেল। বাবা পাঠিয়েছে? তাহলে কি বিপিন এসেছে নাকি? শাশুড়ি আবার বললেন, দেখো বৌমা, তুমি যেন আবার এসব কেলেঙ্কারির কথা ওদের বলো না, বুঝলে? নয়নতারা আর কি বলবে? বাবা শীতের তত্ত্ব পাঠিয়েছে। সমস্ত রাত্রের যা কিছু গ্লানি সব যেন এক মুহূর্তে মুছে গেল তার মন থেকে। সকাল থেকে বাড়িতে যা যা কাণ্ড ঘটেছে তাও যেন আর মনেই রইল না। বাবা তত্ত্ব পাঠিয়েছে। নয়নতারা যেন এতক্ষণে একটা আশ্রয় খুঁজে পেল। তাহলে তো একেবারে নিঃস্ব নয় সে, একেবারে নিঃসহায়, নিরাশ্রয়। একটা জায়গা তো তার এখনো আছে, আর সেখানে গিয়ে দাঁড়ালে তার একটা মাথা গোঁজবার আশ্রয় ঠিক মিলবে। মা চলে গেলেও একেবারেই নিঃস্ব হয়ে যায়নি সে। তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে নয়নতারা শাড়ির আঁচলটা দিয়ে মুখটা মুছে নিলে। রাত জাগার পর চোখের তলায় কেমন যেন একটা কালো দাগ পড়ে গিয়েছিল, সেখানটা একটু পাউডার ঘষে নিলে। তারপর ঘরের কোণে গিয়ে একটা নতুন শাড়ি পরে নিলে। বাপের বাড়ির লোকেদের বুঝতে দিতে হবে যে সে এখানে অনেক সুখে শান্তিতে আছে, তার কোনো কষ্ট নেই। শ্বশুর শাশুড়ি তাকে খুব আদর যত্নে রেখেছে। বাইরে থেকে বিপিনের গলা শোনা গেল, দিদিমণি। নয়নতারা তাড়াতাড়ি ভেজানো দরজাটা খুলে দিয়ে ডাকলে, এসো এসো। 5 জন লোক একসঙ্গে গিয়ে ঘরে ঢুকল। তাদের সকলের আগে বিপিন। বিপিন একেবারে হাসতে হাসতে নয়নতারার সামনে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলে, কেমন আছো দিদিমণি? ভালো। তোমরা ভালো তো? হ্যাঁ দিদিমণি। বাবা, বাবা কেমন আছে? পণ্ডিত মশাই মুখে তো ভালো আছেনই বলেন, কিন্তু তুমি আসার পর থেকে মনটা কেমন যেন উড়ু উড়ু হয়ে গেছে। সে মানুষ আর নেই দিদিমণি। তারপর অত বড় একটা শোকতাপ গেল তো। আমরা হলে তো ভেঙে পড়তুম দিদিমণি। নেহাতি পণ্ডিত মশাই দিনরাত কাজ নিয়ে থাকেন,
তবু শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছেন। কিন্তু এসব তত্ত্বের ব্যবস্থা কে করলে? বাবা একলা সব করতে পারল? তিনি একলাই করলেন, আর দোগলা কে আছে যে করে দেবে? বাবার খাওয়া দাওয়ার কি হচ্ছে? ওই যে বামুন মেয়েটা আছে, সেই রান্না করে দিয়ে চলে যায়, আর বাবুর তো খাওয়া। বলতে বলতে বিপিনের কি যেন সন্দেহ হলো। বললে, তোমার মুখটা কেমন শুকনো শুকনো দেখছি। তোমার শরীর ভালো আছে তো দিদিমণি? নয়নতারা মুখে একটা হাসি ফোটাবার চেষ্টা করলে, তারপর বললে, আমি? আমার আবার কি হয়েছে যে শরীর খারাপ থাকবে? শ্বশুর শাশুড়ির এত আদর পাচ্ছি, খারাপ থাকবো কেন? আর জামাইবাবু? জামাইবাবুকে যে দেখছি না, জামাইবাবু কোথায়? আবার সেই ব্যথার জায়গাটাতেই ঘা দিল বিপিন। কিন্তু নয়নতারা মুখের হাসিটা সেই একইভাবে মুখে ধরে রেখে বললে, এই তো এই তো এক্ষুনি ছিল, বাড়িতেই কোথাও আছেন বোধহয়। হঠাৎ বাইরে যেন কি একটা গোলমালের আওয়াজ হলো। কে যেন চিৎকার করে উঠল, কোথায় গেল খোকা? গেল কোথায় সে? দিন দিন এরকম বেয়াড়াপনা করলে আমার ইজ্জত থাকে? কথাগুলো যিনি বললেন তিনি যেন খুব রেগে গেছেন বলে মনে হলো। গলার আওয়াজে যেন সমস্ত বাড়িটা গম গম করে উঠল। আর বিপিনের সঙ্গে যারা এসেছিল, আওয়াজটা তাদের সকলের কানেই গেল। তারা সবাই শুনতে লাগলো কথাগুলো। বাইরে তখনও গোলমাল চলছে। কে একজন যেন মেয়েলি গলায় জিজ্ঞেস করলে, কি কি হলো কি আবার? তুমি অত কেন রেগে গেলে? রাখবো না? তোমরাই তো ছেলেকে আদর দিয়ে একেবারে মাথায় তুলেছ, তুমি আর ওই প্রকাশ। কেন? ছেলের বিয়ে হয়ে গিয়েছে বলে সে কি ভেবেছে যা ইচ্ছে তাই করবে? আমি তাকে কিছু বলতেও পারবো না? তুমি চুপ করো না, একটু আস্তে কথা বলো। অত চেঁচাবার কি আছে? বেশ করবো চেঁচাবো। আমি ননি ডাক্তারকে নিয়ে ওপরে বাবাকে দেখতে গেছি, আর এইদিকে বাবাজি ত্রিশূলটা সরিয়ে নিয়ে সে চলে গেছে। আর ততক্ষণে প্রকাশ এসে ঢুকলো। প্রকাশ ননি ডাক্তারের ব্যাগ নিয়ে বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। ফিরে এসে কাণ্ড দেখে অবাক। বাবাজির ঘরে সিঁদুর মাখানো ত্রিশূলটা ছিল, সেটা নাকি সদা আবার সরিয়ে নিয়ে চলে গেছে। চৌধুরী মশাই বলে উঠলেন, এটা তো তোমাদেরই দোষ। আমি সদাকে ঘরের ভেতর পুরে তালা চাবি বন্ধ করে রেখে দিলুম, আর তোমরাই তাকে ছেড়ে দিলে। এখন কোথায় গেল সে? কোথায় গেল সে? আর কথার মাঝখানেই বাধা দিলে প্রীতি। বললে, ওগো, তোমার পায়ে পড়ি, একটু চুপ করো। কুটুমবাড়ি থেকে তত্ত্ব নিয়ে লোক এসেছে, তাদের সামনে আর কেলেঙ্কারি করো না। ওরা চলে যাক, তারপর যত ইচ্ছে ছেলেকে গালমন্দ করো। তার উপর বৌমা রয়েছে। বাড়িতে বৌমা কি ভাবছে বলো দেখিনি? তোমার কি একটা আক্কেল বলে কিছু থাকতে নেই? চৌধুরী মশাই যেন আকাশ থেকে পড়লেন। বললেন, তত্ত্ব এসেছে? কিসের তত্ত্ব? শীতের? প্রকাশ মামা বললে, হ্যাঁ জামাইবাবু, আমি নিজে দেখেছি যে ওই সদার কাপড় জামা, কমলা লেবু, কপি, কড়াইশুঁটি, সরপুরিয়া, সরভাজা। বিপিনের দলের লোকেরা এতক্ষণ সব শুনছিল। বিপিন নয়নতারার দিকে চেয়ে দেখলে দিদিমণির মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। জিজ্ঞেস করলে, ও কার গলা দিদিমণি? নয়নতারা এর কি উত্তর দেবে কিছুই ভেবে পেলে না। তার যেন তখন লজ্জায় অপমানে মাথা কাটা গেছে। কিন্তু তাকে এই প্রশ্নের আর জবাব দিতে হলো না তখন। বিপিন তখনই আবার জিজ্ঞেস করলে, বাড়িতে কে আছে দিদিমণি? তার ত্রিশূল বুঝি জামাইবাবু নিয়ে গেছেন? হঠাৎই শাশুড়ি মা ঘরে ঢুকলেন। বললেন, এসো বাবা এসো, তোমরা একটু খাবে, এসো, তোমাদের খাবার দেওয়া হয়েছে। বিপিন দিদিমণির শাশুড়িকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেই বললে, থাক থাক বাবা থাক, তা সব ভালো খবর তো তোমাদের?
ভেতর বাড়িতে রান্নাবাড়ির বারান্দায় সার সার আসন পেতে কুটুমবাড়ির লোকজনদের পেট ভরে খাওয়ার আয়োজন করা হয়েছিল। লুচি, বেগুন ভাজা থেকে শুরু করে ডাল, মাছ, দই, মিষ্টি কোনো কিছুরই বাদ নেই। যারা কুটুমবাড়িতে তত্ত্ব নিয়ে এসেছে তাদের খাওয়ার অধিকার আছে। গৌরী পরিবেশন করছিল আর প্রীতি তদারক করছিল। বিপিন খেতে খেতে জিজ্ঞেস করলে, তা জামাইবাবু কোথায়? তাকে তো দেখছি নে। সেইবার পণ্ডিত মশাই এসেছিলেন, তিনিও জামাইবাবুকে দেখতে পাননি। আসবার সময় বলে দিয়েছিলেন যে জামাইবাবুর সঙ্গে দেখা করতে। প্রীতি বললে, তা খোকা তো বাড়িতে নেই এখন, ওই মামলার কাগজপত্র নিয়ে রানাঘাটে গেছে একটু উকিলবাবুর সঙ্গে দেখা করতে। কথাটা শুনে বিপিন যেন কেমন একটু বিভ্রান্ত হয়ে গেল। দিদিমণি এক রকমের বললে, আবার দিদিমণির শাশুড়ি একরকম বললে, আর দিদিমণির শ্বশুরের আরেক রকম কথা। চৌধুরীমশাই অনেকক্ষণ পর এলেন। বিপিনদের তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত মুখ ধুয়ে পান খাচ্ছে। বেয়াইমশাই কেমন আছেন? আগে ভালোই আছেন। তা তোমাদের পেট ভরেছে তো? আগে হ্যাঁ, খুব খেয়েছি। তাহলে আমরা এখন আসি। আরেকবার প্রণাম করে তারা বিদায় নিচ্ছিল। যাবার আগে বিপিন বললে, আগে সকলের সঙ্গেই দেখা হলো, শুধু জামাইবাবুর সঙ্গেই দেখা হলো না। চৌধুরীমশাই বললেন, সে তো সকালেই বাড়িতে ছিল, এই তোমরা আসবার কিছুক্ষণ আগেই মাঠে গেছে ওই ছোলা দেখতে। এবারে 500 বিঘে ছোলা বোনা হয়েছে, তা নিজের চোখে না দেখলে আর কে দেখবে, তাই আর কি। বিপিন আরও অবাক হয়ে গেল। সমস্ত জিনিসটার পেছনে যেন একটা রহস্য মেশানো রয়েছে। একই বাড়ির লোক এক এক রকম কথা বলছে, কেন? তবে কি কেউই জামাইবাবু সঠিক খবর রাখে না? বিপিন চলে যাবার পর প্রকাশ ছুটতে ছুটতে এসে চৌধুরীমশাইয়ের সামনে দাঁড়ালো। বললে, এই দেখুন জামাইবাবু, আপনি বলছিলেন সদা বাবাজি ত্রিশূল নিয়ে পালিয়েছে। এই তো বাড়িতেই ত্রিশূলটা রয়েছে, আমি তো খুঁজে বার করলুম। চৌধুরীমশাই বললেন, তা কোথায় ছিল? ওই শশী কয়াল আমাকে দিলে, ওই মড়াইয়ের পাশে পড়েছিল। তা ওখানে কে নিয়ে গেল ওটা? প্রকাশ বললে, কে নিয়ে গেল তা কে জানে, হয়তো ভূতে নিয়ে গেছে। ভূত প্রেতদের চটিয়ে দিয়েছে বাবাজি, তারা কি আর অত সহজে বাঘ মানে? যাবার সময় হয়তো এই হাতিয়ারটা সামনে পেয়ে তুলে নিয়ে গেছে। ত্রিশূলটা নিয়ে চৌধুরীমশাই বাবাজির ঘরের দিকে চলতে লাগলেন। প্রকাশও পেছন পেছন যাচ্ছিল। সে বললে, আপনি মিছিমিছি সদার নামে দোষ দিলেন। তুমি থামো তো, তুমি আর অত ফ্যাচ ফ্যাচ করো না। ফ্যাচ ফ্যাচ করা আমার ভালো লাগে না। আমি মরছি আমার নিজের জ্বালায়, আর এই সময় কিনা কর্তাবাবুর অসুখ, কুটুমবাড়ির তত্ত্ব, বাবাজির ত্রিশূল, ছেলের বেয়াড়াপনা, সদরে আবার মামলা, সব একেবারে পঙ্গপালের মতো পেছনে তাড়া করতে হয়। বলতে বলতেই দুজনে বাবাজির ঘরের মধ্যে ঢুকলেন। কিন্তু বাবাজি তখন চোখ বুজে জপ করছেন, একেবারে ধ্যানস্থ, বাহ্য জ্ঞান শূন্য। কোনো পার্থিব দিকে তার আর কোনো মনোযোগ নেই। ধ্যানযোগে তখন হয়তো তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অলৌকিক লোকে বিচরণ করছেন। চৌধুরীমশাই আর প্রকাশ মামা যেমন ঘরে ঢুকেছিলেন তেমনি আবার বেরিয়ে এলেন। বাবাজির ধ্যান ভাঙতে আর ইচ্ছে হলো না। তা একদিনের মধ্যেই বাড়িতে যেন একটা ঝড় বয়ে গেল। কুটুম্বিতা, আতিথেয়তা, অসুখ আর ঝামেলার ঝড়। আসলে বলতে গেলে ঝড়টা শুরু হয়েছিল সেই সদানন্দের গায়ে হলুদের দিন থেকেই, আর তারপর থেকেই এই ঝঞ্ঝাটের আর যেন কামাই নেই। চৌধুরীমশাই আর প্রীতি যেন মাথা খারাপ হবার জোগাড়। আর একলা প্রকাশ আর কোন দিক সামলাবে? তাকে একবার ডাক্তার বাড়ি যেতে হচ্ছে, আর একবার সদানন্দকে সামলাতে হচ্ছে। তারও সারা রাত ঘুম হয়নি। অন্ধকার বারান্দায় সারা রাত সদার ঘরের দরজার সামনে ঠান্ডায় মেঝের উপর শুয়ে কি কারোর ঘুম আসে?
ডাক্তার বাড়ি থেকে ওষুধটা কোনো রকমের কর্তাবাবুর ঘরে ফেলে দিয়ে এসেই একেবারে সোজা রান্নাঘরে ছুটে এসেছে। এসেই বললে, কই দিদি, আমাকে তো সরভাজা দিলে না যে? দিদি তখন রান্নার তদারক করতে ব্যস্ত। কথাটা শুনেই ঝঙ্কার দিয়ে উঠল, আমার এখন দেবার সময় নেই, পরে দেবক্ষণ। তার মানে? পরে তো খাবই, তা এখন একটু চেখে দেখবো না? দাও না, দেবে না? দিদি আর রাগ সামলাতে পারলে না, ঝাঁঝিয়ে উঠল, হ্যাঁ রে, তোর এই এত বয়স হলো, বুড়ো ধাড়ি হলি, এখনো তোর নোলা গেল না? আমার কি মরবার সময় আছে এখন যে তোকে সরভাজা খেতে দেব? তা তোমাকে কে দিতে বলেছে? আমাকে বলো না কোথায় রেখেছো, আমি নিজেই নিয়ে নিতে পারবো, তোমায় আর কষ্ট করতে হবে না। আর বেয়াই মশাই কীরকম তত্ত্বটা করলে, ভালো কি মন্দ, তা একবার পরখ করে দেখতে হবে না? দিদি হঠাৎ হাতের কাজ ফেলে ভাড়ার ঘর থেকে সরভাজা আর সরপুরিয়ার দুটো হাঁড়ি প্রকাশের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। বললে, খা, গেল। প্রকাশ বললে, এ কি করলে, এতগুলো কেন দিতে গেলে? এতগুলো কি মানুষে খেতে পারে? তা তুমি নিজের জন্য কিছু রাখলে না? আরে জামাইবাবুও তো খাবে। ওদিকে চৌধুরী মশাই তখন স্নান সেরে এসে হাজির। বললে, কই রে গৌরী, আমায় ভাত দে। তারপর প্রকাশের কাণ্ড দেখে অবাক, বললেন, এগুলো কি খাচ্ছ? প্রকাশ বললে, এই দেখুন না জামাইবাবু, এই এত সরপুরিয়া সরভাজা কেউ খেতে পারে? এই 2 হাঁড়ি। শীতের তত্ত্ব এসেছে বেয়াই বাড়ি থেকে, এ তো একলা আমাকে দেয়নি। আপনি খাবেন, দিদি খাবেন, সদা খাবে, বৌমা খাবে, তা নয় দিদি সব আমাকে দিয়ে গেল। চৌধুরী মশাই তখন দারুণ তাড়া। সদর থেকে উকিলবাবু জরুরি তলব দিয়েছে, সেখানে একটা মামলা আছে। ওদিকে রজবালি গাড়ি নিয়ে তৈরি, খেয়ে উঠেই রওনা দেবেন তিনি। গরিব হাতে থালা দিয়ে গেল। প্রীতি এসে বললে, খাক খাক, ও পছন্দ করে বউ এনে দিয়েছে, ওই খাক। কিন্তু এইসব কথা নিয়ে আলোচনা করার মতো সময় তখন চৌধুরী মশাইয়ের হাতে ছিল না। তাড়াতাড়ি খেতে লাগলেন। তারপর যখন দেখলেন বাইরে কেউ নেই, তখন জিজ্ঞেস করলেন, তা সদা কোথায়? সদা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, আর বুঝি আসেনি? প্রীতি বললে, না। আর বৌমা কি বলছেন? কুটুম বাড়ির লোককে এখানকার ব্যাপারে কিছু বলেনি তো? প্রীতি বললে, তা বৌমা নাই বা বললে, তুমি তো এমন হইচই করলে, তাতেই তো তারা সব জেনে গেল। কীরকম? তোমার তো মাথা গরম হলে আর কাণ্ডজ্ঞান থাকে না, তুমি এমন চেঁচাতে লাগলে যে পাশের বাড়ির লোকেরাও সব জেনে ফেললে। চৌধুরী মশাই খেতে খেতে বললেন, তা বেহারি পাল তো তার আগেই সব কর্তাবাবুকে বলে গেছে, সেই জন্যই তো এত ডাক্তার ওষুধের হিড়িক হলো। কৈলাস গোমস্তা সবই আমাকে বলেছে। প্রীতি বললে, তা সে তো তোমারই দোষ, আমি তো আর বাড়ি বই ভেতরের ব্যাপার কাউকে বলতে যাইনি, আর আমার স্বভাব সেরকমও নয়। তুমি নিজেই সকলকে বলে বেড়াবে আর নিজেই আবার আমাদের সাবধান করে দেবে। চৌধুরী মশাই এই কথার কোনো জবাব না দিয়ে বললেন, তা আজকে কি করব? কিসের কি? আজকে তো রাত্রিরে আমি থাকছি নে, কাজকর্ম মিটিয়ে রানাঘাট থেকে কোর্ট কাচারি করে ফিরে আসতেই সেই পরশু গড়িয়ে যাবে। তা আজ যদি খোকা বাড়িতে আসে, তা আজকে কোথায় শোবে সে? প্রীতি বললে, সেসব তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের কাজ করোগে যাও। আর কালই বা কী করেছিলে তুমি? তুমি তো ভোঁস ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলে। যা কিছু করবার আমি আর প্রকাশিত করলুম। তা তুমি কি বলতে চাও? আমার কোনো ভাবনা হয় না? আমি জমি জমা নিয়ে ভাবি বলে ছেলে বউয়ের ব্যাপারে আমার নিজের ব্যাপার নয়? এত জমি জমা তাহলে কার জন্য করছি? এত মামলা মকদ্দমা ঝামেলাই বা কিসের জন্য?
আমি আর কদিন, তা আমি যখন থাকবো না তখন এসব কে দেখবে? আমার যা কিছু সব তো ওই ছেলের জন্যই। ছেলে মানুষ হলো কি অমানুষ হলো তা আমি ভাববো না তো কে ভাববে? এই যে আমি রানাঘাটে যাচ্ছি, তা সেখানে গিয়ে কি আমি শান্তি পাবো মনে করেছো? আমার মন তো কেবলই পড়ে থাকবে এখানে। রাত্রিরে সেখানে শুয়ে শুয়েও মনে পড়বে খোকা কি করছে, খোকা কোথায় শুয়েছে, খোকার সঙ্গে বৌমার ভাব হলো কিনা, এই সবই ভাববো। আর মামলার ব্যাপারে যা কিছু সে তো উকিল বাবুই করবে। আমি তো এখানকার কথা ভেবেই সারাদিন সারা রাত ছটফট করব। তা খাওয়া তখন প্রায় হয়ে এসেছিল, তিনি উঠেছিলেন। প্রীতি বললে, এ কি, তুমি উঠলে যে? দুধ খাবে না? না, খাওয়া দাওয়া এখন আমার মাথায় উঠেছে। ওই ছেলেটার একটা ব্যবস্থা না করতে পারা পর্যন্ত আমার খেয়েও সুখ নেই। প্রীতি বললে, ছেলের কথা তোমায় আর অত ভাবতে হবে না। আমি তো বলছি, সে ভার তুমি আমাদের ওপরেই ছেড়ে দাও। আমি আছি, প্রকাশ আছে, আমরা দুজনে যা হোক একটা ব্যবস্থা করব। ওই তো প্রকাশ বলছিল ওই কোন এক সাধুর কাছ থেকে একটা বশীকরণ মাদুলি নাকি ও এনে দেবে। মাদুলি? তোমার ছেলে পড়বে? তা খোকা কি তোমার সেই রকম ছেলে? খোকা কেন পড়বে মাদুলি? ও বৌমাকে পরিয়ে দেব। সে যা হোক আমরা একটা ব্যবস্থা করবই। তুমি দুধটা খেয়ে নাও, এখন তো আবার 2-3 দিন আর দুধ ঘি কিছুই জুটবে না। চৌধুরী মশাই দুধটা চোঁচো করে চুমুক দিয়ে খেয়ে নিয়ে বললেন, ওইসব সাধু সন্ন্যাসী মাদুলি তাবিজের ওপর আমার আর কোনো বিশ্বাস নেই। আমার খুব শিক্ষে হয়ে গেছে। এতক্ষণ প্রকাশের কানে এইসব কথা যায়নি। জামাইবাবুকে উঠতে দেখেই খেয়াল হলো। বললে, এ কি, আপনি সর ভাজা সর পুড়িয়া খেলেন না জামাইবাবু? বিআই মশাই এত খরচপত্র করে তত্ত্ব পাঠালেন আর আপনি একটাও মুখে দিলেন না? যাবার আগে অন্তত একটা সর ভাজা চেখে দেখুন। চৌধুরী মশাই যেতে যেতে বললেন, ওসব তুমি খাও বড় কুটুম, তোমার মনে তো কোনো অশান্তি নেই, মামলা মকদ্দমা ঝামেলাও নেই। মামলা মকদ্দমা যে কি ব্যাপার তা তুমি বা বুঝবে কি করে, আর তোমার দিদি বা কি করে বুঝবে বলো? প্রীতি পেছনেই ছিল। বললে, আমি খুবই বুঝি, আমিও জমিদারেরই মেয়ে। বাবা বলতো সম্পত্তি করব অথচ মামলা মকদ্দমা করব না, তা কি হয়? জামা কাপড় পরে তৈরি হতে বেশি সময় লাগলো না। জুতো জোড়া পরে নিয়ে হাতে কাগজপত্রের পুটলিটা নিয়ে চৌধুরী মশাই গাড়িতে গিয়ে উঠে বসলেন। অন্য সময় হলে কৈলাস গোমস্তার সঙ্গে যেত, কিন্তু সে চলে গেলে কর্তা বাবুকে কে দেখবে? তাই দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লেন। পরম ভক্তিভরে পূব দিককে উদ্দেশ্য করে কিংবা হয়তোবা ইষ্ট দেবতাকে স্মরণ করে রওনা হলেন তিনি। গাড়ি চলতে আরম্ভ করল। চৌধুরী মশাই না থাকলে সেরেস্তার পরমেশ মৌলিকই চণ্ডী মণ্ডপের কাজ চালাতো। একেবারে নির্বিকার নির্বিরোধ মানুষ। বাড়ির ভেতরের কোনো ঝঞ্ঝাট ঝামেলা তার ছিল না, যেমন ঝঞ্ঝাট ছিল কৈলাস গোমস্তার। শুধু হিসেবের খাতাটা নিয়ে কাজ করতে করতে মাঝে মাঝে ঝিমিয়ে নিত। আর চৌধুরী মশাই চলে যাবার পর পরমেশ মৌলিকও বাড়িতে গিয়ে খেয়ে নিয়ে একটু দিবানিদ্রা দিয়েছিল। সেরেস্তার কাজে তেমন তাড়াও ছিল না সেই দিন। বাড়ির কর্তাই যখন বাড়িতে নেই তখন আর তার কাজের কোনো তাড়া নেই। চণ্ডীমণ্ডপের সামনেটায় গ্রীষ্মকালে বেশ ছায়া ছায়া থাকে, কিন্তু শীতকালটাতেই যত বিপদ। বিরাট আতা গাছটার ডালপালার ছায়ায় রোদ এসে ঢোকে না। তা পরমেশ মল্লিক চণ্ডীমণ্ডপ থেকে বাইরে দাওয়ায় বসে গায়ে একটু রোদের আঁচ লাগাচ্ছিল। ছোটবাবু নেই, তাই পরমেশ মল্লিকের মনটাতেও একটু ছুটির আমেজ ছিল। শালাবাবু হনহন করে বাড়ির ভেতর দিকে আসছিল। পরমেশ মল্লিককে দেখে জিজ্ঞেস করলে, হ্যাঁ গো সেরেস্তারদা, সদাকে দেখেছ? খোকা বাবু? কই না তো। দেখনি?
তা দেখবে কেন? তাহলে যে বাড়ির উপকার করা হয়ে যাবে। উপকার করবার সময় তো কেউ নেই, শুধু গায়ে রোদ লাগিয়ে বেড়াচ্ছ। পরমেশ মল্লিক বললে, কেন, খোকাবাবু খেতে আসেনি? তোমার কি বুদ্ধি সেরেস্তারদা! খেতেই যদি আসবে তো আমি সারা গা কেন খুঁজে বেড়াচ্ছি তাকে? এই বলে সে আর দাঁড়ালো না সেখানে, একেবারে সোজা দিদির কাছে গিয়ে হাজির হলো। বললে, কই দিদি, সদা এসেছে? প্রীতি ছেলের জন্য তখনও না খেয়ে বসেছিল। বললে, কই না তো। তা তুমি কেন খেয়ে নিলে না? আমি কি করে খাই বল? বৌমাকে বলে কই অনেক কষ্টে খাইয়ে এলুম। প্রথমে তো খেতেই চাইছিল না, তা আমি বললুম। আমি বলছি মা, তোমার খেলে কোনো দোষ হবে না। প্রকাশ বললে, দেখেছ কীরকম সতীসাধ্যী বউ এনেছি তোমার, দেখেছ? সদাটা একটা আস্ত লক্ষ্মী ছাড়া, অমন সতীসাধ্যী বউ পেয়েছে আর তার এমন হেনস্থা। বেশ করেছো তুমি খাইয়ে দিয়েছ। তা তুমিও তো খেয়ে নিলে পারতে। সে লক্ষ্মী ছাড়ার জন্য কতক্ষণ আর বসে থাকবে শুনি? সে খেলে না আর আমি মা হয়ে কি করে খাই বল দেখিনি? আর বাবাজি, বাবাজি সেবা হয়েছে? প্রীতি বললে, ওই এক জ্বালা হয়েছে। তখনই তো জামাইবাবুকে বললুম ওসব হাঙ্গামা বাড়ির মধ্যে এনো না, অত আমি পারবো না। তা তোর জামাইবাবু তো বিশ্বাসই হলো না। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হলো, আর এখন সামলাবার সময় সেই আমাকেই একলাই সামলাতে হবে। তারপর একটু থেমে বললে, তা খোকাকে কোথাও পেলি নে তুই? প্রকাশ বললে, না, হেঁটে হেঁটে আমার পায়ে খিল খুলে গেছে। বারাড়িতলা চষে এলাম, নদীর ধারেও গেছিলুম। তা ভাবলুম সেখানেই বোধহয় একলা একলা শিবের গাজন গাইছে। যা ভাবুক ছেলে তোমার! কি যে এত ভাবনা ওর তা বুঝতে পারি না। তা রাগ করবি যত ইচ্ছে রাগ কর না, ভাতের উপর কেউ রাগ করে? এমন বোকা কেউ আছে? তুমিই বলো না। তার কোথাও পেলি নে তাকে? তারপর তো গেলাম দক্ষিণ পাড়ার দিকে, আবার পশ্চিম পাড়াতেও গেলাম, কোথাও নেই। ওই যে বললুম হেঁটে হেঁটে আমার পায়ে খিল খুলে গেছে। শেষকালে তো আমার খিদে পেয়ে গেল। প্রীতি বললে, সে কি রে, এই তো এক্ষুনি ভাত খেয়ে গেলি, তারপর সকালে অতগুলো সর ভাজা সর পুড়িয়া খেলি, এরই মধ্যে তোর আবার খিদে পেয়ে গেল? তা খিদের আর কি দোষ বলো? তুমি আমার মতো একটু হেঁটে এসে দেখবে, তোমারও চরচর করে খিদে বেড়ে গেছে। বেয়াই মশাই যে কমলা লেবু পাঠিয়েছিল, তা সে তো একটাও চেখে দেখিনি তখন। প্রীতির তখন ওইসব কথা ভালো লাগছিল না। বললে, সব ভাড়ার ঘরে আছে, যে কটা পারিস খেগে যা। প্রকাশ বললে, আরে আমি কি আর তাই বলেছি? ওই বলছিলুম কমলা লেবুগুলো মিষ্টি না টক সেটা চেখে দেখতে হবে তো। প্রীতি বললে, তা মিষ্টি হোক টক হোক, ও তো আর ফেরত দিতে পারবো না। ও তো আর দোকানের জিনিস নয়, খেতেই হবে। এই বলে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। সমস্ত বাড়িটা শীতের দুপুরে নিঝুম হয়ে রয়েছে। সকালবেলার কর্মব্যস্ত বাড়িটা তখন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে বোধহয় এক মনে সন্ধ্যার প্রত্যাশায় ধ্যানমগ্ন হয়ে আছে। কখন খোকা আসবে আর তার জন্য হাঁড়িতে ভাত রাখা আছে। গড়ি গিয়ে রোদে গা দিয়ে একটু ঝিমিয়ে নিচ্ছে। বিষ্টুর মাও তখন সারাদিনের কাজের অবসরে একটু গড়িয়ে নেবার আশায় বাড়ির কোনো একটা জায়গায় আড়াল দেখে নিশ্চিন্ত আশ্রয় নিয়ে আত্মগোপন করে আছে। তারপর বিকেল হবার সঙ্গে সঙ্গে আবার সাজো সাজো রব উঠবে। তা ছোটবাবু নাই বা রইল বাড়িতে, কিন্তু অন্য সবাই তো রয়েছে। তারা তো তাই বলে আর পেটে খিল লাগিয়ে বসে থাকবে না। তাদের সব চাহিদা ঠিক ঠিক জুগিয়ে যেতে হবে প্রীতিকেই। ওপরে বুড়ো শ্বশুর অসুস্থ, বাড়িতে বাবাজি, পাশের ঘরে নতুন বউ মানুষ। আর শুধু যার জন্য এই সংসার করা, যার মুখ চেয়ে এই পরের বাড়ির মেয়েকে বউ করে আনা, সে যে কোথায় রইল তার কোনো ঠিক নেই। বাইরেকার পায়ের শব্দ হতেই প্রীতি চেয়ে দেখলে
কে? বিষ্টুর মা? বিষ্টুর মা বললে, উনুনে আঁচ দেবো মা? প্রীতি রেগে গেল। ভর দুপুরবেলায় উনুনে আঁচ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিষ্টুর মা? বিষ্টুর মা বললে, দুপুর কোথায় মা? সন্ধে হয়ে এসেছে যে। সন্ধে? প্রীতি ধর্মর করে লাফিয়ে উঠল। শীতের বেলা দেখতে দেখতেই পার হয়ে যায়। কখন যে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল তা টেরই পায়নি সে। গৌরী কোথায়? তা গৌরী মুখপুরি কোথায় গেল? আমাকে একবার ডেকে দেয়নি কেন সে? গৌরী আসতেই প্রীতি ধমক দিলে, হ্যাঁ রে, তোরা থাকিস কোথায়? আমাকে একবার ডাকতে পারলি নে? ঘরের মধ্যে আমি কি বেলা ঠাহর করতে পেরেছি? উনুনে এখনো আঁচ পড়েনি। তোদের দিয়ে কি একটা কাজও হবার নয়? কর্তা বাড়িতে নেই বলে কি তোরা সবাই সাপের 5 পা দেখেছিস? গৌরী বললে, তুমি যে ঘুমোছিলে দেখলুম বৌদি, তাই আর ডাকিনি। প্রীতি রেগে গেল, বললে, আমি ঘুমোছিলুম, তুই আমাকে ঘুমোতে দেখলি? জানিস খোকা খেতে আসেনি বলে আমি তখন থেকে না খেয়ে বসে আছি, আর আমি ঘুমোবো? আমার ঘুম আসে? চল ভাড়াটের চাবিটা নে, চাল ডাল বার কর, আমি এক্ষুনি যাচ্ছি। একবার বৌমাকে দেখে এক্ষুনি যাচ্ছি। আর ওদিকে পরমেশ মৌলিকও চণ্ডীমণ্ডপের কাজ ছেড়ে হ্যারিকেনের বাতিটা জ্বালিয়ে সবে আবার হিসেবের খাতাটায় মন দিতে যাচ্ছে। এমন সময় থানা থেকে একজন চৌকিদার এলো দৌড়তে দৌড়তে। সেরেস্তারদার বাবু, সেরেস্তারদার বাবু। বংশীঠালি চণ্ডীমণ্ডপের পেছনের ঘরখানাতেই তখন রান্না চড়িয়েছিল। থানা চৌকিদারের গলা শুনে সেও চমকে উঠেছে। ছোটবাবু নেই। এই সময় আবার থানার চৌকিদার কেন আসে? বাইরে বেরিয়ে দেখলে শুধু থানা চৌকিদার নয়, রেলবাজার থানার দারোগা বাবুও এসেছে। কি খবর বংশী? তো ছোটবাবু কোথায়? পরমেশ মল্লিকই জবাব দিলে, আগে তিনি তো রানাঘাটে সদরে গেছেন, মামলার দিন পড়েছে কাল। কর্তাবাবু? তা তো অসুখ, সকাল থেকে মুখে কথা আটকে গেছে, ননি ডাক্তারবাবু দেখেছেন, যাই যাই অবস্থা তার। তাহলে আর কে আছে বাড়িতে? শালাবাবু আছে, প্রকাশ মামা। তাকে ডাকবো? না না, তাকে দিয়ে হবে না, সে আবার একটা মানুষ নাকি। তারপর কি ভেবে দারোগা আবার বললে, তা তাকেই ডাকো একবার, কথাটা তাকেই বলে যাই, খুব জরুরি কথা। বংশীঠালি গিয়ে কর্তাবাবুর ঘর থেকে শালাবাবুকে ডেকে নিয়ে এলো। প্রকাশ মামা আসতেই দারোগাবাবু বলে উঠলে, তা কেউ যখন বাড়িতে নেই তখন আপনাকেই বলে যাই, সদানন্দ অ্যারেস্ট হয়েছে। সদানন্দ অ্যারেস্ট হয়েছে? সে কোথায়? তাকে তো আমরা সকাল থেকে গরু খোঁজা খুঁজছি, খায়নি দায়নি, দিদিও তার জন্য সারা দিন জলগ্রহণ করেনি, একেবারে উপোস করে রয়েছে। তা কোথায় ছিল সে? কালীগঞ্জে। কালীগঞ্জে? কালীগঞ্জে কোথায়? দারোগাবাবু বললে, কালীগঞ্জে সেই জমিদারের পোড়ো ভাঙা বাড়িটার মধ্যে। আরও 5 জন ডাকাতদের সঙ্গে ছোটবাবু ছেলেও ধরা পড়েছে। স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির মামলা সব আসামি ওখানেই ছিল, পুরো দলটাই একেবারে একসঙ্গে ধরা পড়ে গেছে। শুনে প্রকাশ হতভম্ব হয়ে গেল। এ আবার কি উটকো বিপদ! এখন জামাইবাবু নেই, এসব কে সামলাবে? সে বললে, তা সদা সদা কেন ধরা পড়ল? সদাও কি ডাকাতি করেছে নাকি? তা স্বরূপগঞ্জের ট্রেন ডাকাতির কথা নবাবগঞ্জের লোক জানত। আর শুধু নবাবগঞ্জ কেন, কেষ্টনগরের ওই অঞ্চলটার সব লোকই অল্প বিস্তর জানত। তা নিয়ে গ্রামে গ্রামে আলোচনাও হয়েছিল। সে এক ভীষণ ডাকাতি,
সরবগঞ্জ দিয়ে মেল ট্রেনটা চলবার সময় হঠাৎ একদিন থেমে গিয়েছিল। রাত তখন কত কে জানে। প্যাসেঞ্জারেরা ঘুমে অচৈতন্য। হঠাৎই পিস্তলের গুলির দুমদুম আওয়াজ শুনে সবাই জেগে উঠে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এমনটা বড় একটা হয় না। যারা সাহসী লোক তারা জানালা দিয়ে বাইরের অন্ধকারে উঁকি মেরে দেখতে চেষ্টা করলে কিছু স্পষ্ট করে দেখতে পেলে না। শুধু দেখলে অন্ধকারে রেল লাইনের ধারে কয়েকজন লোক টর্চ নিয়ে এদিকে ওদিকে ছুটছে আর গুলি ছোঁড়া শব্দ হচ্ছে। আর তারপর যেন কোন কামরা থেকে একটা আর্ত চিৎকার উঠল। আর তার কয়েক ঘন্টা পরেই আরেকটা ট্রেনে অনেক পুলিশ এসে পৌঁছলো। তারা সারা ট্রেনখানাকে তল্লাশি করলে। তারপর ট্রেনটা আস্তে আস্তে এসে দাঁড়ালো সরবগঞ্জে। ততক্ষণে স্টেশনের প্ল্যাটফর্মে সেই অত রাত্রের অনেক ভিড় জমে গেছে। পুলিশের জায়গাটা একেবারে ছেয়ে গেল। আর শেষ পর্যন্ত কৌতূহলী প্যাসেঞ্জারদের প্রশ্নের উত্তর পাওয়া গেল ফার্স্ট ক্লাস কামরা থেকে নাকি 1.5 লক্ষ টাকা ডাকাতরা ছিনিয়ে নিয়ে গেছে। যারা ডাকাতি করেছে তারা নাকি ঠিক ডাকাত নয়, তারা স্বদেশী কোন একটা পার্টি। আর এই সব কয়েক মাস আগেকার ঘটনা। এই ঘটনার পর কর্তাবাবু খুব সাবধান হয়ে গিয়েছিলেন। খবরের কাগজটা যখন পড়ে শুনিয়েছিল কৈলাস, তখন কর্তাবাবু খুব ভয় পেয়ে গিয়েছিলেন। যাদের কিছু আছে তাদেরই খোয়া যাবার ভয় থাকে, যাদের বেশি আছে তাদের আবার বেশি খোয়া যাবার ভয় থাকে। তা কর্তাবাবু সেই বেশি থাকার দলে, তাই তার ভয়টা অনেক বেশি করে হয়েছিল। আর তারপর সপ্তাহে 2 বার যখনই কাগজ এসেছে তখনই কর্তাবাবু কৈলাসকে খুঁচিয়েছেন। কৈলাস, তা সেই ডাকাতদের কথা আর কিছু লেখেনি কাগজওয়ালারা? কৈলাস তন্ন তন্ন করে খুঁজেও সেই সম্বন্ধে আর কোনো নতুন খবর পায়নি। প্রত্যেকবারই বলেছে, আগে না কর্তাবাবু। তা এমনই প্রত্যেকবার। আর এইভাবেই দেখতে দেখতে কত মাস কেটে গেল। তারপর অন্য খবরের তলায় সরবগঞ্জে ডাকাতির খবরটা একদিন চাপা পড়ে গেল। কর্তাবাবুর মনে হলো সব ঠিক হয়ে গেছে, আর কিছু হবে না। এইবারে শান্তি। এইবার তার জমি জমা টাকা কড়ি আর কেউ কেড়ে নেবে না। এইবার থেকে তিনি নিশ্চিন্তে নিরুপদ্রবে পৃথিবীর সব উপকরণ ভোগ দখল করতে পারবেন। হয়তো তার পাও একদিন আবার ভালো হয়ে যাবে, আবার তিনি হেঁটে চলে ঘুরতে পারবেন। তখন তিনি আবার ক্ষেত খামারে চষে বেড়াবেন। তখন আর পৃথিবীতে ডাকাত থাকবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, তার আশেপাশে তখন কেউই আর বলবার ছিল না যে আসলে তিনিও একজন ডাকাত। তিনিও একদিন ওই সরবগঞ্জের ডাকাতদের মতোই ডাকাতি করেছেন। ডাকাতি করেই এই সংসার সম্পত্তি জমি জমা সমস্ত করেছেন। সরবগঞ্জে ডাকাতেরা ট্রেন ডাকাতি করেছে, আর তিনি করেছেন কালীগঞ্জের জমিদারি ডাকাতি। এই ডাকাতি আর ওই ডাকাতিতে যে কোনো তফাৎ নেই তা বোঝবার মতো চেতনা ছিলই না কর্তাবাবুর। আর কর্তাবাবুরই বা দোষ কি? কর্তাবাবু চেয়েও যারা আরো বেশি বড় ডাকাত, তাদেরই কি সেই চেতনা থাকে? ইতিহাসে তো ওই একটাই শিক্ষা, যে আমরা ইতিহাস পড়ে শিখি, আমরা ইতিহাস পড়ে কোনো শিক্ষাই নিই না। নইলে এই কর্তাবাবুর বংশেই এই কালা পাহাড় সদানন্দের জন্ম হলো কেন? ইতিহাসে লেখা আছে 2500 বছর আগে আরেক দেশে আরেক জমিদার বংশে আরেক সদানন্দের জন্ম হয়েছিল। সেও ছেলের কর্তাবাবুর এক পরমা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। আর সেই সদানন্দের জন্য অনেক আদর, অনেক যত্ন, অনেক বিলাসের উপকরণের আয়োজনও হয়েছিল। কিন্তু এই সদানন্দের মতো সেই সদানন্দেরও সেই দিন মন ভরেনি। তারও মনে প্রশ্ন জেগেছিল, এটা অন্যায়, এটা পাপ, এই অন্যায় আর এই পাপের প্রতিকার চাই। এই বলে কপিলাবস্তুর সেই সদানন্দও একদিন সব আয়োজন, উপকরণ, পত্নী, প্রিয়জন সবাইকে ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল। নবাবগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে এই সদানন্দেরও সেই দিন মনে হলো, এটা অন্যায়, এটা পাপ, এই অন্যায় আর এই পাপের প্রতিকার চাই।
এই বুজরুক, এই ভণ্ড আর এই মিথ্যের সৌধ ছেড়ে সে রাস্তায় নামবে। তাই সে সকালবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। প্রকাশ মামা খানিক দূর পর্যন্ত এসেছিল, বলেছিল, কোথায় যাচ্ছিস তুই? তারপর নিজেই আবার বলেছিল, তোকে নিয়ে দেখছি আমার মহা মুশকিল হলো। এই সব দায়িত্ব দেখছি শেষকালে আমার ঘাড়েই পড়ল। একটু আগে বাড়িতে যে কাণ্ড ঘটে গেছে সেটা তখনও প্রকাশ মামার মনে ছিল। একদিকে দিদির সঙ্গে জামাইবাবুর কথা কাটাকাটি, চাবি নিয়ে টানা হাঁচড়া, আর আরেকদিকে বাবাজির হেনস্থা। তার উপর আবার কর্তাবাবুর হঠাৎ অসুখ, তারপর ননি ডাক্তারকে ডাকতে যাওয়া। তা যত রকমের ঝঞ্ঝাট শুরু হয়ে গেল ওই নতুন বউ বাড়িতে আসবার পর থেকেই। তাহলে ওই বউটাই আসলে অপয়া। এই বেশ ভালো, কোথাও কিছু হোক না হোক বাড়ির বউয়ের ওপরে সহজেই দোষ চাপানো যায়, তাই নয় কি? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।